হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি একটি মাথা নষ্ট করা কোরিয়ান ড্রামা নিয়ে, যার নাম হলো নোটস ফ্রম দ্য লাস্ট রো এবং এটি কিছুদিন আগেই রিলিজ পেয়েছে। এই ড্রামাটিতে অনেক বিষয় আছে যা প্রথমে আপনাদের বোধগম্য নাও হতে পারে। যাই হোক, শুরু করা যাক। আমাদের এই গল্পটা শুরু হয় মুন নামক একজন মানুষকে দেখিয়ে। মুন হলেন একজন ইউনিভার্সিটির বড় টিচার, কিন্তু সমস্যা হলো ছাত্রছাত্রীরা এই মুন টিচারকে একদমই পছন্দ করে না। কারণ হলো তিনি যে বিষয়টি পড়ান তা হলো কিভাবে গল্প লিখতে হয়। এই সাবজেক্টে এমনিতেই অনেক বেশি কঠিন, তার ওপরে মুন টিচার ছিলেন অত্যন্ত অহংকারী এবং তিনি সকলের সাথে অনেক খারাপ ব্যবহার করতেন। তার প্রমাণ একটি ঘটনাতে পাওয়া যায়। একবার একটা মেয়ে যখন মুন টিচারের কাছে তার খুব কষ্ট করে লেখা একটি গল্প জমা দিয়েছিলেন, মুন টিচার তার ওপরে বড় বড় করে ক্রস লিখে লিখে দেন, তোমার লেখা অনেক খারাপ হয়েছে। কিন্তু মেয়েটি ইন্টারনেটে বেশ পরিচিত ছিল। সে তার লেখা ইন্টারনেটে পোস্ট করত এবং তার ৩,০০০-এর অধিক ফলোয়ার ছিল যারা নিয়মিত তাদের লেখা পড়তো। কিন্তু মুন টিচার কার কথা শোনে? সে মেয়েটিকে বলে, তোমার ওই লেখাগুলো ইন্টারনেটের পাতা থেকে তুলে ডাস্টবিনে ফেলে দাও। ইন্টারনেটের পাঠকদের পছন্দ এত খারাপ হতে পারে কি করে? যাই হোক, এবার আসা যাক মুন টিচার কেন তার পুরো জীবনে স্টুডেন্টদের সাথে এত খারাপ ব্যবহার করতেন। কারণ একটাই, কারণ তিনি তার পুরো জীবনে মাত্র একটি গল্পের বই পাবলিশ করতে পেরেছিলেন। সে সবটা সময় ফ্রাস্ট্রেটেড থাকতো এবং বলা যায় অন্যদেরকে দেখে সে সবসময় জেলাস ফিল করতো। কেউ ভালো গল্প লিখলে তার খুব রাগ হতো এবং সেই প্রচন্ড রাগ সে তার স্টুডেন্টদের ওপর ঝাড়তো। একদিন সে তার অফিসে বসেছিলেন এবং পার্ট নামক একজন টিচার তার সাথে দেখা করতে আসে। পার্ট ছিলেন কম্পিউটার বা ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন টিচার। মুন টিচার তাকে বেশ রুড ভাবে জিজ্ঞাসা করে, আপনি এখানে কেন এসেছেন? কিন্তু পার্ট টিচার বেশ সুন্দরভাবে তাকে বলে, আপনার নাকি কিম সুং হো নামক একজন বড় লেখকের সাথে যোগাযোগ আছে এবং তারা নাকি একই সাথে পড়াশোনা করেছিল। কিন্তু সেই বড় লেখকের নাম শুনতেই মুন টিচারের মুখটা দেখার মতো অবস্থা। সে বেশ রেগে যায় এবং তখন বলে, তাতে আপনার কি? তখন পার্ট টিচার বলেন, সিএসসি বিভাগের একটি বড় সেরেমনিতে সুংহো বড় অতিথি হিসেবে বা মেইন গেস্ট হিসেবে স্পিচ রাখতে আসবেন। আর আপনি যেহেতু খুব ভালো বন্ধু তার, তাই আমাদের ডিপার্টমেন্ট চাই আপনি তার সাথে স্টেজে দাঁড়িয়ে সকলের সাথে পরিচয় করিয়ে দেন। মুন টিচারের অনেক পুরানো বছর আগের একটি কথা মনে পড়ে যায়। সেদিন ছিল লেখক সুনহোর খুব বড় এবং একটি আনন্দের দিন। আর তার কারণ হলো তার লেখা বই চারিদিকে অনেক বিখ্যাত হয়ে গিয়েছিল এবং অনেক বেশি সুনাম কুড়াচ্ছিল। তখন মন তার বন্ধুকে রিকোয়েস্ট করে বলে, বন্ধু, আমার বইটা সম্পর্কেও কি তুমি সকলকে একটু ভালো কিছু বলবে, যাতে সকলে আমার বইটাও কিনে একটু পড়ে। কিন্তু তখন ওই বড় লেখক সুংহ বলেছিল, তোমার গল্প কে পড়বে? তুমি তো গল্প লিখতেই জানো না, তুমি যে একটা গল্প লিখেছো ওখানেই থেমে যাও। কিন্তু তার বলা এই কথাগুলো মনের মনে কাটার মতো বেঁধেছে। সে অনেক বেশি অপমানিত বোধ করে এবং এরপর থেকে যখনই সে লেখার চেষ্টা করেছে সে লিখতে পারেনি। সর্বদাই তার বন্ধুর বলা সেই কথাগুলো তার মনে কাটার মতো আবার বেঁধে উঠেছে। আমরা এর পরের দিনকার দৃশ্য দেখতে পাই যখন মুন টিচার সে তার স্টুডেন্টদেরকে পড়াচ্ছিলেন, কিন্তু ছাত্রছাত্রীরা তার কথায় একদমই কান দিচ্ছিল না এবং সেই সময় একজন ছাত্র পিছন থেকে তার ল্যাপটপে কি জানি করতে গিয়ে একটু জোরে শব্দ করে ফেলে। কিন্তু মুন টিচার মনে করেন হয়তোবা ছাত্রটা তার নিয়ে ঠাট্টা করছে আর রেগে গিয়ে তাকে ক্লাস থেকে বের করে দিতে চায়। তো ঠিক একই সময় পিছন থেকে কাঞ্চ নামে অন্য একটি ছেলে তার পড়াটা খুব সুন্দরভাবে বুঝিয়ে বলে এবং এটি ছিল মুন টিচারের প্রথমবার যখন একজন ছাত্র তার পড়া এত মনোযোগ দিয়ে শুনেছে এবং এত সুন্দরভাবে বিশ্লেষণ করেছে এবং তার মনে হয় তার শিক্ষকতা জীবনের এই প্রথম শিক্ষকতার একটা দাম পাওয়া গেল। মুন টিচার ছেলেটির দিকে তাকিয়েছিলেন এবং সেই সময় ছেলেটি তার খাতা জমা দেয় এবং এই মুহূর্তে মুন টিচার বুঝতে পারেন ছেলেটির নাম হলো কাঞ্চ। এরপরেই মুন টিচার রাতে বাড়ি ফিরে এসে খাতা খুলে বসেছিলেন। সে কাঞ্চের খাতা খুলে বসেছিল। কাঞ্চ ছেলেটি একটি অসাধারণ গল্প লিখেছিল এবং সেই গল্পে হিরো ছিল কাঞ্চ নিজেই।
সে তার গল্পে লিখেছিল যে তার জীবনটা কত কষ্টের, সে অনেক বেশি কাজ করতে হয়। একদিন সে তার কাজ করার রেস্টুরেন্টে ইয়ন নামে একটি ছেলের সাথে দেখা করে এবং সে সেখানে ইয়নের মাকে দেখতে পায়। ইয়নের মাকে দেখে তার মনটা কেমন যেন অস্থির হয়ে ওঠে। তারপর থেকে সে সর্বদা ইয়নের খেয়াল রাখতো। সে ছিল সে যেন ইয়নের মাধ্যমে তার মার কাছে পৌঁছাতে পারে। একদিন ইয়নের মন অনেক ভালো ছিল এবং সে কাঞ্জের পাশে এসে বসে। আসলে এই গল্প শেখার ক্লাসটা যে কেউ করতে পারতো। এবং তখন ইয়ন দেখতে পায় কাঞ্জ কম্পিউটারের কাজে বেশ ওস্তাদ। তখন ইয়ন কাঞ্জকে বলে, ভাই তুমিও তো আমাদের মতো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কোর্সেই পড়ো, তুমি সব অসাধারণ জিনিসপাতিগুলো জানো, তুমি কি আমাকে এগুলো শেখাবে? কিন্তু কাঞ্জ তখনই একটু ভাব নিয়ে বলে, আমার তো এত কিছু শেখানোর মতো সময় নেই। তখন ইয়ং ফ্র্যাঙ্কলি বলে যে তুমি যখনই সময় পাও আমার বাসায় চলে এসো। এবং কাঞ্জের খাতার গল্পটা ঠিক এই জায়গায় এসেই শেষ হয়ে যায় এবং মুন টিচার এই জায়গায় এসে একটু মুচকি হাসে এবং খাতাটা বন্ধ করে ভাবতে থাকে সে কত বছর পর এত সুন্দর একটা গল্প পড়েছে। এবং সে পরের ক্লাসের জন্য অপেক্ষা করতে থাকে যাতে সে জানতে পারে গল্পের পরবর্তীতে কি হয়েছিল। পরবর্তীতে কাঞ্জ সত্যি ইয়নের বাড়ি গিয়েছিল এবং সে তার মায়ের সাথে দেখা করেছিল এবং বাড়িতে গিয়ে সে একটি পারিবারিক ছবি দেখে যেখানে অনেক সুন্দরভাবে তাদের ছবিটি ফুটে উঠেছিল। ছবিটিতে ছিল ইয়নের বোন এবং তাদের বাবা মা। কিন্তু ছবিটি দেখে কাঞ্জ ভাবতে থাকে এই ছবিটিতে ইয়নের জায়গায় যদি সে থাকতো এবং তার খুব ঈর্ষা হতে থাকে। অন্যদিকে মুন টিচারের স্ত্রী ইয়ন ছিলেন একজন সাইকিয়াট্রিস্ট বা মনের ডাক্তার। প্রতিটি মুন টিচার তার এই লেখাটা তার স্ত্রীকে পড়তে দেয়। স্ত্রী এই গল্পটা পড়ে বলে যে তার এই স্টুডেন্টটা কিন্তু একেবারেই স্বাভাবিক না, সে তার বন্ধুকে ঈর্ষা করছে এবং তার বন্ধুর পরিবারের কাছাকাছি থাকার জন্য তাদের সাথে খাতিরও জমাচ্ছে। তার স্ত্রীর কাছ থেকে এগুলো শোনার পরে মুন টিচার কিছুই বলেন না এবং সে উঠে তার পড়ার ঘরে চলে যায়। আসলে সত্যি কথা বলতে মুন টিচার এবং তার স্ত্রীর মধ্যে কোনো ধরনের ভালো বোঝাপড়া ছিল না। তাদের বিয়ের অনেক বছর পূরণ হয়ে গেলেও তাদের মধ্যে কোনো ধরনের ভালোবাসা ছিল না। বেশিরভাগ সময় তারা আলাদা রুমেই থাকতেন। পরের দিন মুন টিচার কাঞ্জকে একটু দাঁড়াতে বলেন ক্লাস শেষে। তিনি কাঞ্জকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা কাঞ্জ, তোমার কি মনে হয়েছে ইয়নের বাসায় ঢুকার পরে তুমি জিতে গিয়েছো? ইয়ন তার কথায় লজ্জা পেয়ে বলে যে না। কিন্তু একই সময় ইয়ন দরজার পাশে থেকে কাঞ্জের জন্য ওয়েট করছিল। মুন টিচার তখন বুঝতে পারে এই ছেলেটাই হচ্ছে গল্পের সেই ইয়ন এবং সে কাঞ্জকে আড়ালে ডেকে জিজ্ঞাসা করে, তুমি কি জানে তুমি তার বিষয়ে এই গল্পটি লিখেছো? তখন কাঞ্জ বলে না। কাঞ্জ বলে, আমি চাই না এই গল্পটি অন্য কেউ জানুক। তখন মুন টিচার কানকে একটি প্রস্তাব দেয়। তিনি বলেন, তুমি আমার কাছে বসো, তোমাকে গল্প লেখার আরো কিছু টেকনিক এবং উপায় জানাবো। আসলে মুন টিচার কানকে নিজের মতো করে গড়ে তুলতে চাইছিলেন। কিন্তু কাঞ্জ মন খারাপ করে বলে, স্যার আমি তো অনেকগুলো জায়গায় চাকরি করি। তখন মুন টিচার বলে, যে জায়গাগুলোতে চাকরি করো তার মধ্যে থেকে একটা জায়গায় চাকরি ছেড়ে দাও, সেখান থেকে যা বেতন পাও আমি তোমাকে সেটা পে করব। কাঞ্জ তো মুন টিচারের কথায় অনেক বেশি খুশি হয় এবং তার বাড়িতে যেতে রাজি হয়ে যায়। পরের দিন মুন টিচার তার অফিসটি খুব সুন্দরভাবে গুছিয়ে কাঞ্জের জন্য অপেক্ষা করছিল। স্ত্রীও তাকে এত প্রাণবন্ত দেখে এতদিন পরে অনেক বেশি খুশি ছিল। তারপরে সে এসে বলে, আমি বুঝতে পারছি না মুন, তুমি কেন একজন কলেজের সাধারণ ছাত্রকে দিয়ে এত টাকা খরচ করে গল্প লেখা শেখাচ্ছ? মুন তখন তাকে বিরক্তির স্বর নিয়ে বলে, তোমার না কোথায় যাওয়ার কাজ ছিল ইয়ন, তুমি এখন যাও। তখন ইয়ন কষ্ট পেয়ে বলে যে তুমি সবসময় আমার সাথে এরকম করো, আমাকে একটু মূল্য দাও না, আমার কথা তো একটু শুনতে পারো। এরপরে কাঞ্জ তাদের বাড়িতে চলে আসে। মুন টিচার তাকে দরজা খুলে দেয়। কাঞ্জ এরপরে রুমে এসে মন খারাপ করে স্যারকে বলে, স্যার আমার হয়তো আর কোনোদিনও ইয়ং এর বাসায় যাওয়া হবে না, আমি হয়তো বা কোনোদিনও এই গল্পটা শেষ করতে পারবো না। মুন টিচার অবাক হয়ে বলে, কেন, কি হয়েছে কাঞ্জ? আমাদের কলেজে মস্ত বড় একটা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর কাজ চালু হয়েছিল এবং সেই প্রতিযোগিতায় আমি আর ইয়ন নাম লিখিয়েছিলাম এবং এই প্রতিযোগিতার প্রস্তুতি নেওয়ার জন্য কাঞ্জ নিয়মিত ইয়নের বাসায় যেত যাতে তারা একসাথে প্র্যাকটিস করতে পারে। কিন্তু লাস্ট বার ইয়ন তার কৌতূহল আটকাতে পারেনি। সে তার বন্ধু ইয়নকে বলে তাদের ওয়াশরুমটা কোথায়। তাকে সে ওয়াশরুমের জায়গাটা বলে দিলেও সে উল্টো ইয়নের মায়ের রুমে ঢুকে যায়
এবং রুমে ঢুকে আলমারি খুলে তার মায়ের কাপড় চোপড়গুলো উলটপালট করতে থাকে। ইয়নের মা খুবই ভদ্র এবং নম্র স্বভাবের একজন মহিলা ছিলেন। তখন ইয়ন তাকে দেখে বলে, আমি আসলে বাথরুমের জায়গাটা চিনতে পারছিলাম না, বাথরুমটা আপনাদের কোন দিকে? ইয়নের মা তাকে খুব মিষ্টি সুরে বাথরুমটা কোন দিকে সেটা বলে দেয়। কিন্তু পরবর্তীতে বাথরুম থেকে ফিরে আসার সময় ইয়ন দেখতে পারে ইয়নের মা ইয়নের বাবার সাথে কথা বলছে। ইয়ন দরজার আড়াল থেকে শুনতে পায় ইয়নের মা বলছে, এই ছেলেটাকে আমার একদমই ভালো লাগছে না। সে রাগ দেখিয়ে বলে, আমি চাই না এই ছেলেটা আমাদের বাসায় আসুক। ছেলেটা কেমনই অদ্ভুত, আমি চাই না সে আমার ছেলের সাথেও মিশুক। তখন ইয়নের বাবা ইয়নের মাকে শান্ত করতে বলে, কয়দিন পরেই তো তাদের প্রতিযোগিতা শেষ হলেই বাড়ি আসা বন্ধ করব, সেই পর্যন্ত একটু অপেক্ষা করো। বর্তমান সময়ে কাঞ্চ মুন টিচারকে গল্পগুলো শোনায়। মুন টিচার তখন তাকে বলে, তুমি যে কাজগুলো করেছো সেটা আসলেই কিন্তু গুরুতর অপরাধ। কাঞ্চ নিজেও তার ভুল স্বীকার করে। তখন মুন টিচার ভালো মন্দ বিচার করার পরিবর্তে তাকে একটি বুদ্ধি দেয়, তুমি যদি ইয়নকে এই প্রতিযোগিতায় প্রথম হতে সাহায্য করো, তখন ইয়নের বাবা মা ভাববে তুমি খুবই ভালো এবং ব্রিলিয়ান্ট একজন ছেলে, এবং তখন তারা আবারও তোমাকে ভালোবাসবে। কিন্তু কাঞ্চ তাকে বলে, স্যার এটা তো অসম্ভব, প্রতিযোগিতায় আমাদের থেকেও আরো ভালো ভালো টিম আছে যারা অনেক আগে থেকে প্রস্তুতি করছে। কাঞ্চ সাহস করে মুন টিচারকে একটি অন্যায় প্রস্তাব দেয়। সে সাহস করে বলেই ফেলে যে, স্যার আপনার যদি ইঞ্জিনিয়ারিং বিভাগে কোনো একজন ভালো পরিচিত টিচার থাকে, তার কাছ থেকে আপনি যদি প্রতিযোগিতার প্রশ্নটা ম্যানেজ করতে পারেন তাহলে হয়তো বা কিছু হতে পারে। এটা শুনে মুন টিচার অনেক বেশি রেগে যায় এবং তাকে অনেক বেশি বকাঝকা করে। তাকে বলে, আমি কোনো দিন এই চুরির কাজ করব না। এরপরে তাকে বাড়ি থেকে বের করে দেয়। কিন্তু এরপর থেকে কাঞ্চ আর কোনো গল্প লেখে নাই। মুন টিচার তো পাগল প্রায় হয়ে তার গল্পের পরবর্তীতে কি হয়েছিল তা জানার জন্য ব্যাকুল হয়ে থাকে। এই সময় মুন টিচারকে কাঞ্চ একদম পাত্তাই দিচ্ছিল না। এরই মধ্যে প্রতিযোগিতার ডেট ঘোষণা হয় এবং এরই মধ্যে মুনের বন্ধু সেই বড় লেখক সুংহো তাদের কলেজে আসে। তাদের দেখা হওয়া দৃশ্যটা ছিল খুবই অদ্ভুত। মুন টিচার তাকে একদমই সহ্য করতে পারছিলেন না। এই সময় সুংহো তার জীবনের বড় বড় গল্পগুলো বলতে থাকে, যা শুনে মুন টিচার অনেক বেশি ঈর্ষান্বিত হয় এবং সেই সময়ই সে ঠিক করে নেয় তাকেও তার জীবনে বড় একটি সাকসেস আনতে হবে, অনেক ভালো একটি গল্প লিখতে পারে যাতে সেও সুংহুর মতো এমন বড় স্পিচ দিতে পারে। সে মনে মনে ভাবতে থাকে কাঞ্চ একদিন একজন খুব বড় লেখক হবে আর বলবে, আমার এই অর্জনের পেছনে সবচেয়ে বড় অবদান আমার মুন টিচারের। এগুলো ভেবে সে আর লোভ সামলাতে পারছিল না, তাই সে সাথে সাথে কাঞ্চকে ফোন করে এবং তার কলেজে দেখা করতে বলে। কাঞ্চের সাথে দেখা করে বলে, আমি তোমাকে এই পরীক্ষার প্রশ্ন এনে দিব, কিন্তু তোমাকে যে কোনো উপায়ে এই গল্প শেষ করতে হবে। আর কাঞ্চ তো এই কথা শুনে খুশিতে নাচতে থাকে। এই সময়ই কাঞ্চ মুন টিচারকে জানায় যে এই পরীক্ষার প্রশ্ন করছেন পার্ক টিচার এবং তিনিই হলেন এই প্রতিযোগিতার প্রধান পরিচালক। যেহেতু সে পার্ক টিচারের সাথে আগে থেকেই পরিচিত ছিল, সে তার কাছে খুব বন্ধুসুলভ আচরণ নিয়ে তার সাথে বন্ধুত্ব জমানোর চেষ্টা করে। সে পার্ক টিচারকে যে বলে, আচ্ছা পার্ক টিচার, কিভাবে কম্পিউটারে আমি আমার স্টুডেন্টদের প্রেজেন্টেশন বা প্রেজেন্টটা নিতে পারবো। সে তখন পার্ক টিচারকে এগুলা জিজ্ঞাসা করতে থাকে। পার্ক টিচার তাকে বলে, আমি একদিন আপনার রুমে গিয়ে আপনাকে খুব ভালোভাবে এটা শিখিয়ে দিব। কিন্তু মুন টিচার তাকে খুব জোরাজোরি করতে থাকে এবং বলে, আপনি আমাকে এখনই একটু শিখিয়ে দিন। এই বলে তাকে সে তার রুমে নিয়ে যায়। মুন টিচার মূলত পার্ক টিচারের কম্পিউটারের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছিলেন। তিনি যখন কম্পিউটারের কাছাকাছি যান তখনই সে নাটক করা শুরু করে দেন। এমন দেখানোর চেষ্টা করেন যে তার এখন হার্ট অ্যাটাক এসেছে। সেই মুহূর্তে মুন টিচার বলেন, দয়া করে একটু দৌড়ে আমার গাড়ির কাছে যান, সেখান থেকে আমার একটা ওষুধ নিয়ে আসেন, ওইটা নিলে আমি ঠিক হয়ে যাব। পার্ক টিচার তো অত্যন্ত ভয় পেয়ে যান এবং দৌড়ে তিনি গাড়ির কাছে যান যাতে তিনি ওষুধটা নিয়ে আসতে পারেন। কিন্তু মুন টিচারের পরিকল্পনাটা তো ছিল অন্যরকম। পরে পার্ক টিচার যখন তার রুমে আসেন তখন দেখতে পান মুন টিচার তো একেবারে সুস্থ হয়ে বসে আছেন। মুন টিচার পার্ক টিচারকে বলে, আপনাকে এত দুশ্চিন্তা দেওয়ার জন্য খুব দুঃখিত, মাঝে মাঝে আমার বুকে এমন ফলস পেন হয়। এই বলে মুন টিচার তাড়াহাড়া করে চলে যান। কিন্তু এরই মধ্যে সে প্রশ্নটা নিয়েতে সফল হয়ে গিয়েছিলেন এবং তিনি দৌড়ে যান বাচ্চাদের মতো এবং খুশিতে নাচতে থাকেন। প্রায় মুন টিচার কলেজের করিডোরে একদম বাচ্চাদের মতো লাফালাফি শুরু করেন।
কারণ তিনি এই রোমাঞ্চ সারা জীবনে খুঁজে পাননি। মন টিচারের কাঞ্জের এই প্রশ্ন চুরির বিষয়টি অনেক বেশি রোমাঞ্চকর লেগেছিল। এরপরে দেখা যায় কাঞ্জ এবং সিওন প্রতিযোগিতায় সেকেন্ড হয়েছে। কাঞ্জ ইচ্ছা করেই প্রথম হয়নি, কারণ যাতে কারো সন্দেহ না লাগে। এরপর দেখা যায় সিওনের প্যারেন্টস তাদেরকে অনেক খুশি হয়ে রাতের খাবারের জন্য নিমন্ত্রণ করে। অন্যদিকে মুন টিচার কাঞ্জকে সতর্ক করে বলে, এই প্রশ্নের কথা যেন তোমার এবং আমার মধ্যেই থাকে, অন্য কেউ যেন না জানে। তোমার যা দরকার শুধু আমাকে বলবে, আর তোমার এখন মূল কাজ তুমি মন দিয়ে গল্পটি লেখো। এরপরে সে গল্পের পরের অংশ লিখে মুন টিচারকে পাঠায়। সেখানে সে বলেছে এখন সিওনের মা তাকে অনেক বেশি ভালোবাসে এবং তাকে অনেক বেশি বিশ্বাস করে, এবং ইয়নের বাবা মা দুজনেই ভাবছেন যে কান সাথে থাকলে তাদের ছেলের পড়াশোনায় আরো মনোযোগী হবে। এক পর্যায়ে ইয়নের মা তাকে জিজ্ঞাসা করে তার মা বাবার বিষয়ে। এই সময় কাঞ্জ একটি মিথ্যা গল্প বানিয়ে তাদেরকে শোনাতে থাকে। সে বলে, আমি ছোট থাকতে আমার মা আমাকে ছেড়ে চলে যান এবং আমার বাবা সামান্য একজন রাজমিস্ত্রির চাকরি করেন, এবং একদিন পড়ে গিয়ে আমার বাবা মাথায় ব্যথা পেয়ে এখন তিনি মানসিক ভারসাম্যহীন। সে আরো বলে সে ছোটবেলা থেকেই একাকে অনেক স্ট্রাগল করে বড় হয়েছে এবং তার পড়াশোনায় অনেক ভালো হওয়ায় এই ইঞ্জিনিয়ারিং কলেজে সে একটি স্কলারশিপ পেয়েছে। কাঞ্জের এই গল্প শুনে ইয়নের মা একদম গলে যান। তিনি বলেন যে আজ থেকে তুমি আর একা নও। যখন তোমার মন খারাপ হয়, যখন খুশি, তুমি নির্দ্বিধায় চলে আসতে পারো আমাদের বাসায় এবং আমাদের সাথে সময় কাটাতে পারো। এরই ফলে সে ইয়নের পরিবারের আরো অনেক বেশি কাছাকাছি চলে আসে। অন্যদিকে মুন টিচারের স্ত্রী খুব দুশ্চিন্তায় ছিলেন। সে একদিন মুন টিচারের পড়ার ঘরে ঢুকে কাঞ্জের লেখা গল্পটি পড়তে থাকেন। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারে না যখন সে পড়ে বুঝতে পারে যে তার স্বামী একটা স্টুডেন্টকে দিয়ে গল্প লেখানোর জন্য প্রতিযোগিতার প্রশ্ন চুরি করেছেন এবং তার বন্ধুর পরিবারে ঢুকে পড়তে সাহায্য করছে। এমন সময় মুন টিচার রুমে ঢুকে পড়েন। ঢুকে দেখেন যে তার স্ত্রী কাঞ্জের লেখা গল্পটি পড়ছে। এটা দেখে সে প্রচন্ড রেগে যায় এবং তার হাত থেকে কাগজটি কেড়ে নেয় এবং বলে, তুমি আমার ব্যক্তিগত বিষয়ে ইন্টারফেয়ার করবে না। কিন্তু এর কিছুক্ষণ পরে মুন টিচারের দেখা যায় অনেক বেশি খারাপ লাগে এবং সে তার স্ত্রীর কাছে যে বুঝিয়ে বলার চেষ্টা করে। সে বলে, আমি জানি এটা অনেক বড় অন্যায়, বিশ্বাস করো অনেক বছর পরে আমি আমার জীবনে একটু আনন্দ এবং এক্সাইটমেন্ট খুঁজে পেয়েছি, আর এই সম্পূর্ণটা হয়েছে কাঞ্জের গল্পের জন্য। মুন টিচার তার স্ত্রীকে কথা দেন যে এইসবের জন্য সে আর কোনো বড় অন্যায় করবে না। পরের দিন মুন টিচারের কাছে কাঞ্জ পড়া শিখতে আসে এবং সে বলে সে হিউনের জন্য একটি ফুলের তোড়া নিয়ে গিয়েছিল। কিন্তু স্যার, এই ফুলের থেকেও আর একটা চমৎকার বিষয় ঘটেছে। আপনি জানেন, ইয়নের বাবা আমাকে একটি প্রস্তাব দিয়েছেন। তিনি আমাকে বলেছেন যে আমি যেন তাদের সাথে একই বাড়িতে থাকি এবং ইয়নের সাথে তার ভাইয়ের মতো করে বেড়ে উঠি। আসলে ইয়নের মাই এই ব্যবস্থাটা করে দিয়েছিলেন কাঞ্জের জন্য। আসলে সত্যি কথা বলতে কাঞ্জ এই সময়টারই অপেক্ষায় ছিল। সে একদমই দেরি না করে তার সব জিনিসপত্র গুছিয়ে ইয়নের বাড়িতে চলে যায়। ইয়ন তো খুবই বেশি খুশি হয়। সে তো তাকে নিজে হাত ধরে তাদের রুমটি দেখিয়ে দেয়। নয়, কাঞ্জ ইয়নের বাসায় আসার প্রথম দিনই ইয়নের বাবা মা তার জন্য বিশাল এক খাবারের আয়োজন করেন। ইয়নের বোন পড়াশোনার জন্য দেশের বাইরে থাকতো, তাই সেই আনন্দের মুহূর্তে ক্যামেরার ওপার থেকেই যোগদান করে এবং কে কাঞ্জের সাথে পরিচয় করিয়ে দেয়। কিন্তু এই বাড়ির একজনই কাঞ্জকে একদমই সহ্য করতে পারছিল না। সে হচ্ছে মিন। মিন হচ্ছে এই বাসার কাজের লোক। মিন খুব ভালো করেই জানতো যে কাঞ্জ এই বাড়ির আসল কেউ নয়। এই জন্য সে সব সময় কাঞ্জের সাথে দুর্ব্যবহার করত। মিন তাকে সবসময় বলতে থাকতো, তুমি এখানে কেন এসেছো? তোমাদের মতো সস্তা ছেলেদের জন্য তো সস্তা হোটেল এবং সস্তা মেস তো আছেই। মিন আসলে খুব একটা ভালো মানুষ ছিল না, কিন্তু ইয়নের মা তাকে বের করে দিতে পারছিল না, কারণ তার একটা ছোট মেয়ে আছে এবং এই মিনের স্বামী তাকে অনেক আগেই ফেলে চলে গিয়েছিল। আর একদিকে কাঞ্জ তার মুন টিচার এবং তার স্ত্রীর অনেক বেশি আপন হয়ে উঠেছিল। সে প্রায় তাদের বাড়িতে দুপুরের খাবার খেতে আসতো। মুন টিচারের ওয়াইফ তাকে খুব অদ্ভুত এবং রহস্যময় ছেলে মনে করলেও এখন সে বুঝে কাঞ্জ ভালো ছেলে। কাঞ্জ একদিন লক্ষ্য করে যে ইয়নের মা মিনকে অনেক বেশি বকাঝকা করছিল, কারণ মিন তাদের আলমারি ঘেঁটে তাদের খুব সুন্দর জামা কাপড় এবং দামি ব্যাগগুলো চুরি করছিল। কিন্তু এত বড় অন্যায়ের পরেও দেখা যায় মিন একটা ফোঁটাও ভয় পায় না। উল্টো সে ইয়নের মাকে বলে, তোমাদের যদি না পোষায় তাহলে আজকেই আমি কাজ ছেড়ে চলে যাব।
কিন্তু দেখা যায় মিনের চোখে একটা বিন্দু ভয় নাই। সে উল্টো করে বলে যে তোমাদের যদি না পোষায় আমি চলে যাব। এরই ভিতরে কাঞ্জ একটা বিষয় লক্ষ্য করে যে ইউনের বাবা তাকে একটা কিছু বলেননি। তিনি একদম চুপ করেছিলেন পুরোটা সময়। এর আসল রহস্যটা কাঞ্জ বুঝতে পারে, কারণ ইউনের বাবার মিনের সাথে একটি অবৈধ সম্পর্ক ছিল। আসলে ইয়নের বাবা অনেক দিন ধরেই মিনের সাথে এই অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল, এবং সে ইয়নের মাকে অনেকদিন যাবৎ ধোকা দিচ্ছিল। সকল কথা কাঞ্চ মুন টিচারকে শোনায় এবং মুন টিচার অনেক বেশি রেগে যায়। তিনি বলেন, তুমি একজন সম্মানিত ব্যক্তির বিরুদ্ধে কোনো প্রমাণ ছাড়াই এইসব অপবাদগুলো দিয়ে যাচ্ছ, তোমার কি এগুলো ঠিক হচ্ছে? এরপরে সেই দিন রাতে মুন টিচারের কাছে একটি ফোন আসে। কাঞ্চ বলে, স্যার, আমি আমি একটি খুব বড় বিপদে পড়েছি। এবং সে ফিসফিস করে বলে যে আমার একজন গার্ডিয়ানকে আসতে বলছে, আমি এখন হসপিটালে আছি, আপনি কি আমার জন্য একটু হসপিটালে আসতে পারবেন? মুন টিচার আর না করতে পারেন না, কারণ তিনি কাঞ্জের শিক্ষক ছিলেন। মুন টিচার হসপিটালের কাছে যেয়ে দেখতে পায় কাঞ্জ একদম সুস্থ এবং স্বাভাবিক আছে। তখন কাঞ্চ মুন টিচারের কাছে বলে, আমি অত্যন্ত দুঃখিত স্যার, আমার কিছুই হয়নি, কিন্তু আমি আপনাকে আসলে একটি প্রমাণ দেখাতে এখানে ডেকে এনেছি। তখন কাঞ্চ তাকে একটি হসপিটালের পাশের হোটেলের দিকে ইশারা করে এবং বলতে থাকে, স্যার ওই দেখুন, এই মুহূর্তে ইয়নের বাবা এবং মিন ওই হোটেলে ঢুকেছে। কিন্তু মুন টিচার তো কাঞ্জের উপর অনেক বেশি বিরক্ত হয়ে যায়। সে বলে এটা নিতান্তই তার পার্সোনাল বিষয়। এখন এগুলো বাদ দাও, এগুলো সত্যি অনেক বেশি অসহ্যকর হয়ে উঠছে। আপনার বাবা কি করছে না করছে এটি নিতান্তই তার ব্যক্তিগত বিষয়, এটা নিয়ে আমাদের বা তোমার কোনো মাথা খাটানোর দরকার নেই। ঠিক আমার একই সময় অনেক বড় একটি অ্যাক্সিডেন্ট হয়। তারা দেখতে পায় রাস্তার পেছন থেকে একটি গাড়ি এসে একজন মহিলাকে খুব জোরে ধাক্কা দিয়ে চলে যায়। কাঞ্চ বলে, স্যার এই মুহূর্তে ঠিক যেই মহিলাটির অ্যাক্সিডেন্ট হলো সেই মেয়ে মুহূর্তে মেন স্যার লক্ষ্য করে গাড়িটির দিকে। সে গাড়িটির দিকে লক্ষ্য করে একদম অবাক হয়ে যান। মুন টিচার তার নিজের চোখে একদমই বিশ্বাস করতে পারছিলেন না। তিনি অবাক হয়ে বারবার পিছনে তাকান, কারণ হিয়নের বাবা আর কেউ নয়, সে তার অহংকারী লেখক বন্ধু সুংহ। মুন টিচার একদম স্তব্ধ হয়ে যান, কারণ সে একদম অপ্রস্তুত ছিলেন। সেই সময় কাঞ্চ মুন টিচারের হাত ধরে টানতে টানতে তাকে গাড়ির দিকে নিয়ে যায়। বলে, এই সময় সিয়নের বাবা যদি আপনাকে আমার সাথে দেখে ফেলে তাহলে বড় একটা বিপদ হয়ে যাবে। তখন মুন টিচার তাকে গম্ভীর হয়ে জিজ্ঞাসা করে, আসলে সত্যি কথা বলো তো, তুমি কি আগে থেকে জানতে সুংহ এবং আমার মধ্যে একটি বড় দ্বন্দ্ব আছে? তখন সে বলে, না স্যার, বিশ্বাস করেন আমি আপনাদের দুইজনের বিষয়ে কিছুই জানতাম না, আমি তো জানতামই না আপনারা দুইজন পরিচিত। তখন মুন টিচার তার এই কথাটি বিশ্বাস করে, কারণ তার মিথ্যা বলার কোনো কারণ ছিল না। তো বাড়ি আসার পর মুন টিচারের মাথা একদম ওলটপালট হয়ে যায়। তিনি কাঞ্জের প্রথম গল্পগুলো পড়তে শুরু করেন এবং সে তখন বুঝতে পারেন ইয়নের মা অর্থাৎ ওন ওন ছিল তার জীবনের প্রথম ভালোবাসা, যে বর্তমানে সুনহোর স্ত্রী। প্রথম ভালোবাসা সবসময় স্পেশাল হয় এবং তিনি তাকে সর্বদা মনে মনে ভালোবাসতেন, কিন্তু তার অহংকারী লেখক বন্ধু সুনহো তাকে কেড়ে নিয়ে বিয়ে করেছিল। মনে করতে থাকে ওন খুবই একটি ভালো মানুষ এবং তার সাথেই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ অর্থাৎ তার স্বামী এইভাবে অপরাধ করছে। এবং এই কষ্টের থেকেই মুন টিচার কাঞ্জের গল্পের প্রতি আরো বেশি আগ্রহী হয়ে ওঠেন এবং তার গল্পের পরবর্তী অংশ শোনার জন্য মগ্ন হয়ে থাকে এবং খুব আগ্রহী হয়ে কাঞ্জের কাছে জিজ্ঞাসা করে তার গল্পের পরবর্তী অংশ কি। কিন্তু কাঞ্জ অনেক দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলে, মিন মারা গিয়েছে। সে বলে মিনের মৃত্যুর খবর শুনে ইয়ন অজ্ঞান হয়ে গিয়েছে, কিন্তু অন্যদিকে ইয়নের বাবা একদমই চুপ করেছিলেন এবং তাকে দেখে মনে হচ্ছিল তার বুকের ওপর থেকে অনেক বড় একটি বোঝা নেমে গিয়েছে। আর বন্ধুর নিষ্ঠুরতা দেখে তার মনে অনেক বড় রাগ এবং ক্ষোভ জন্মে ওঠে। কাঞ্চ, এই অহংকারী লোকটাকে আমরা ছেড়ে দিতে পারি না। এই লোকটার শেষ পরিণতি আমরা দেখে ছাড়বো। আমরা মিনের প্রতিশোধ নিব এবং মিনের বিচার পাওয়ানোর একমাত্র উপায় তোমার এই গল্প। এই গল্পের মাধ্যমে আমরা তার মুখোশ খুলে ছাড়বো। এরই পর্যালোচনায় কাঞ্চ আবার সে হোটেলের সামনে যায় যেখানে সিয়নের বাবা এবং মিন একসাথে থেকেছিল। কাঞ্চ লেখকের ছবি দেখিয়ে তার বিষয়ে জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু এই সময় তার ভাগ্য সহায় হয়ে যায়। সে সেখানে তার একজন পুরাতন বন্ধুকে দেখতে পায়। তারা দুজন একসময় হোটেলে চাকরি করতো একসাথে। তার বন্ধু তাকে ফিসফিসিয়ে বলে, শোন বন্ধু, এই সুংহ এবং মিন মহিলার মধ্যে অনেকদিন ধরেই সম্পর্ক, তারা অনেকদিন ধরে এই হোটেলে আসতো।
যেদিন মিনের অ্যাক্সিডেন্ট হয় সেদিন তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়েছিল। সময় রাস্তা পার হতে গিয়ে তাকে একটি গাড়ি অ্যাক্সিডেন্ট করে এবং অ্যাক্সিডেন্টের পর সুং হন্তদন্ত করে গাড়ি নিয়ে বাড়িতে ফিরে আসে। এরপরে তার বন্ধু জানায় যে মিন মারা যাওয়ার পরে হন্তদন্ত করে হোটেলে একটি ছোট্ট অল্প বয়সী ছেলে এসেছিল এবং তার মুখ ঢাকা ছিল আর কান্না জড়ানো কণ্ঠে মিনের বিষয়ে জিজ্ঞাসা করছিল। আর কাঞ্জ তখনই বুঝতে পারে এই মুখ ঢাকা ছেলেটি আর কেউ নয়, এ হলো ইয়ন। ইয়ন তাড়াতাড়ি করে তার গল্পের পাতায় পরের অংশটুকু লিখে ফেলে এবং মুন টিচারকে পাঠিয়ে দেয়। এবার চলো যাওয়া যাক গল্পের অন্য পাশে। ইয়ন তখন নিজের ঘরে শোকে এবং কষ্টে একেবারে ভেঙে পড়েছিল। সে কি করবে এর দিশা বুঝতে না পেরে সে তার বোনকে ফোন দেয় যে দেশের বাইরে ছিল। সে তার বোনকে ফোন দিয়ে অনেক কাঁদতে থাকে এবং বলে যে বোন, আমাদের বাবা তো শুধুমাত্র বিশ্বাসঘাতক নয়, সে একজন খুনিও। মাকে সে দিনের পর দিন ধোঁকা দিয়ে চলেছে, এখন মিনের খুনও করেছে। ইয়নের বোন তাকে এই বিষয় সম্পর্কে পুলিশ বা অন্য কাউকে জানাতে নিষেধ করে। সে ভয় পাচ্ছিল এই বিষয়ে সকলে জানলে তাদের পরিবারটি লন্ডভন্ড হয়ে যাবে। অন্যদিকে মুন টিচার ওনকে নিয়ে আজব আজব স্বপ্ন দেখছিল এবং ঘুমের ঘরে ওনের নাম ডাকছিল। সে বলে, তুমি ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করব। আসলে প্রথম ভালোবাসা এত সহজে ভোলা যায় না, ভাগ্যের কি পরিহাস। তার এই ঘুমের ভেতরকার কথাগুলো তার স্ত্রী হিয়ন শুনতে পায়। তার ফলে হিয়ন নিশ্চিত হয়ে যায় যে এই ওনি মুন টিচারের জীবনের প্রথম ভালোবাসা। তার ফলে হিয়ন অনেক কষ্ট পায়, কিন্তু তারপরেও সে মুন টিচারকে তার দিকে ফিরিয়ে আনার জন্য অনেক চেষ্টা করছিল। কিন্তু অন্যদিকে মুন টিচার সমানে ড্রিঙ্কস করে যাচ্ছিল, সে তো হিয়নের দিকে একটুও তাকাচ্ছিল না। এর পরের দিন দেখা যায় হিয়নের বাবা একটি চিঠি পেয়েছিল এবং সেই চিঠিটি পড়তে তার মুখ ফ্যাকাশে হয়ে যায়, তার হাতগুলো থরথর করে কাঁপছিল। কাঞ্চ বুঝতে পারে সুনহো এই চিঠিটা পেপার শ্রেডার মেশিনে ফেলে কুচি কুচি করে ফেলবে। তখন কাঞ্চ বুদ্ধি করে সেখানে দাঁড়িয়ে যায় এবং কাগজের টুকরোগুলো কুড়িয়ে নেয়। এরপর কাঞ্চ লেটার বাই লেটার সব চিঠিকে জোড়া লাগাতে থাকে। সে সারা রাত জেগে চিঠিগুলোকে একসাথে জোড়া লাগায়। জোড়া লাগানোর পরে দেখা যায় যে এটি ছিল একটি বেনামি চিঠি। সেখানে লেখা ছিল আজ রাত 10টায় একটা স্থানে যেয়ে দেখা করতে। কাঞ্চ সঙ্গে সঙ্গে এই তথ্য মুন টিচারকে জানিয়ে দেয় এবং সে বলে সে আজকে রাতে 10টার সময় যাচ্ছে তার জন্য যে কে চিঠিটা পাঠিয়েছে এবং সিওন কার সাথে দেখা করবে। এরপর রাত করিয়ে অনেকটা দেরি হয়ে গেলেও কাঞ্জের ফোন লাগছিল না। মুন টিচার কাঞ্জের সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করছিল। এই মুহূর্তে মুন টিচারের দরজায় টোকা পড়ে। দরজা খুলতেই মুন টিচার দেখে যে কাঞ্জ এসেছে। সে কাঞ্জকে হাত ধরে তার পড়ার রুমে টেনে নিয়ে যায় যাতে তাদের কথার শব্দে তার স্ত্রীর ঘুম না ভেঙে যায়। অন্যদিকে কাঞ্জ তো ছিল অন্য চিন্তায়। সে বলে, স্যার, আজকে আমি যা দেখেছি তা কোনো গল্প চেয়ে কম নয়। সে বলে, স্যার, ওই চিঠিটা যে পাঠিয়েছে তা কোনো বাইরের মানুষ নয়, সে চিঠিটা যে পাঠিয়েছে সে ছিল ওন, সুনহোর স্ত্রী। এগুলো শুনে তো মুন টিচার নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। এরপরে কাঞ্জ আরো বলে, স্যার, আমি যখন বাগানে গিয়েছিলাম তখন দেখেছিলাম সুনহোর কাছে একটি ফোন আসে এবং সে ওনের সাথে দেখা করার আগেই গাড়ি নিয়ে চলে যায়। এরপরেই আমি ওনের সামনে গিয়ে দাঁড়াই এবং আমি তাকে বলি যে আমি তার স্বামী সকল কুকীর্তি এবং মিনের হত্যার বিষয়ে সবকিছু জানি এবং সে এমনভাবে বিষয়গুলো বর্ণনা করে যে ওন অপরাধ বোধে ফেটে পড়ে এবং ওনও তাকে শাস্তি দিতে সব সত্যি কথা বলে দেয়। পরে গল্পের পরের মুহূর্তগুলো বলতেই যাবে তখন কাঞ্জের কাছে একটি ফোন আসে। সঙ্গে সঙ্গে কাঞ্জের মুখ মলিন হয়ে যায়। সে বলে, স্যার, আমার একটি খুব জরুরি কাজ আছে এবং বের হয়ে চলে যায়। কিন্তু ঠিক এই দিনের পর থেকে কাঞ্জ একদম গায়েব হয়ে যায়। সে আর কলেজে আসছিল না। মুন টিচার আসলে কাঞ্জের জন্য একটুও দুশ্চিন্তা করছিলেন না। তার মেইন টেনশন ছিল ওন কি কথা বলেছিল আর তাকে কি শাস্তি দিয়েছিল তা জানার জন্য। বেশ অনেকদিন পর কাঞ্জ মুন টিচারকে ফোন দেয় এবং বলে, স্যার, আমাকে মাফ করে দিবেন। আসলে আমার বাবা অর্গানাইজেশন থেকে পালিয়ে গিয়েছিলেন, কিন্তু এখন তাকে পাওয়া গিয়েছে, কিন্তু সে গুরুতরভাবে আহত, সেজন্য আমাকে তার পাশে থাকতে হয়েছে। কিন্তু এই স্বার্থপর মুন টিচার তো ছিলেন অন্য চিন্তায়। এত কিছুর পরও সে কাঞ্জকে জিজ্ঞাসা করে না তার বাবার শরীরের বিষয়ে। তার মেইন টেনশন তো ছিল তার গল্পের পরবর্তী অংশ নিয়ে। কিন্তু মুন টিচারের কথায় কাঞ্জ অনেক কষ্ট পায় এবং সে বলে, আচ্ছা স্যার, হয়েছে, আমি এখন রাখছি। এই বলে সে ফোনটা রেখে দেয়। তার একদিন পর ওন মুন টিচারকে তার গল্পের পরবর্তী অংশটুকু লিখে পাঠায়। ওন জানায় তার হাজব্যান্ড এবং মিনের অ্যাফেয়ারের কথা সে আগে থেকেই জানতো। আসলে মিন তার অ্যারোগেন্ট ব্যবহার ওনের সামনে আটকে রাখতে পারতো না এবং প্রচন্ড রকমের ভাব দেখাতে থাকতো। এরপরে একদিন সে মিনের ব্যাগ তল্লাশি করতে গিয়ে দেখে সেখানে একটি প্রেগন্যান্সি টেস্ট কিট এবং সেই সময় মিন গর্ভবতী ছিল, অর্থাৎ এই বাচ্চা সুনহোর।
তখন মিন ওনকে বলে, মিস ওন, আপনার হাজব্যান্ডের সাথে আমার কোনো ভালোবাসার সম্পর্ক নেই। আপনার হাজব্যান্ড হলো একটা চোর, বিশাল বড় রকমের চোর। তার সাথে আমার কোনো ভালোবাসার সম্পর্ক ছিলও না, থাকবেও না। আসল কথা হলো মিনের বোন মারা যাওয়ার আগে একটি গল্পের বই লিখেছিল, যা সে শেষ করতে পারেনি। মিন তখন সুনহোর কাছে গল্পের বইটি নিয়ে গিয়ে বলে, স্যার দেখেন তো কোনোভাবে এই বইটি ছাপানো যায় কিনা। কিন্তু ধড়িবাজ উনহ তখন বইটি মিনের কাছ থেকে চুরি করে নেয় এবং কাউকে না জানিয়ে সেটি নিজের নামে প্রকাশিত করে দেয়। পাবলিশিং এর পরে দেখা যায় বইটি প্রচন্ড বিখ্যাত হয়ে যায়। সুনহো ভেবেছিল মিনের কাছে হয়তোবা আর কোনো প্রমাণ নেই, কিন্তু সুনহোকে চমকে দিয়ে মিন বলে তার কাছে আরো একটি খণ্ড রয়েছে এই গল্পের, যা আসল কপি। আর এটা দেখেই আমি প্রমাণ করে দিতে পারি আপনি একজন চোর। এবং ঠিক এই কারণেই সুনহো মিনের হাতের পুতুল হয়ে গিয়েছিল, এই ধরা পড়ার ভয়ে। এই কারণেই সুনহো সবসময় চুপ থাকতো এবং মিনকে কারি কারি টাকা দিত। যাক, গল্পের এই পর্যায়ে বোঝা গেল সুনহো মিনের মৃত্যুতে এত বেশি কেন খুশি হয়েছিল। তো মিনের মৃত্যুর পর ওনের অনেক বেশি গিল্টি ফিল হতে থাকে। সে ভাবে তার স্বামী মিনের সাথে এত বেশি খারাপ কিছু করলো, কিন্তু সে তাকে সাহায্য করতে পারলো না। এই ভেবে সে মিনের মেয়ে যে অনাথ আশ্রমে বড় হচ্ছিল তার জন্য কিছু টাকা দান করতে যায় এবং সে সেখানে গিয়ে অনেকগুলো টাকা দান করে। এরপর সে মিনের মেয়ের সাথে যখন দেখা করতে তার পাশে গিয়ে বসে, তখনও তার মাথায় একই কথা ঘুরছিল, সেই গল্পের বাকি অংশের কথা। তখন সে মিনের মেয়েকে জিজ্ঞাসা করে, মা, তোমার মা মৃত্যুর আগে কি তোমার কাছে কোনো খাতা বা পেন ড্রাইভ দিয়ে গিয়েছিল? মিনের মেয়ে তখন কাঁদতে কাঁদতে সরল মনে তার ব্যাগের থেকে একটি পেন ড্রাইভ বের করে দেয় এবং বলে, আমার মা বলেছিল এটা খুব সাবধানে রাখতে এবং কাউকে না দিতে। অন্তু তখন চালাকি করে বলে, আরে এটা তো আমারই পেন ড্রাইভ, তোমার মায়ের কাছে রেখে গিয়েছিলাম ভুলে, তুমি এটা আমাকে দিয়ে দাও। এভাবেই সে ছোট্ট এতিম বাচ্চাটির কাছ থেকে পেন ড্রাইভ চালাকি করে নিয়ে নেয়। কিন্তু গাড়িতে এসে অঝরে কাঁদছিল। সে চাচ্ছিল এই গল্পটাকে এখানেই বন্ধ করতে। সে চাচ্ছিল এই পেন ড্রাইভটাকে একেবারে লুকিয়ে ফেলতে, যাতে তার পরিবার এবং বাচ্চা কাচ্চাদের কোনো ধরনের কোনো ক্ষতি না হয়। এটি আগুনে পুড়িয়ে ফেলতে চেয়েছিল, কিন্তু ওনের ছেলে কোনোভাবেই বিষয়টি ভুলতে পারছিল না। তার ছেলে ভাবছিল তার বাবা একটি চোর, সে একজন মানুষকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে মেরে ফেলেছে, তার সাথে এত বড় প্রতারণা করেছে। অন্যদিকে ওনও ভীষণ কষ্ট পেতে থাকে। তাই ওন এবং তার ছেলে ইয়ন ভাবতে থাকে তারা সুনহোকে বাধ্য করবে পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে, যাতে তারা এই পাপের প্রায়শ্চিত্ত করতে পারে এবং এই অপরাধবোধ থেকে মুক্তি হতে পারে। কিন্তু তখন ওনের সামনে তার ছেলে একটি ভয়ঙ্কর সত্য প্রকাশ করে। সে বলে, মা, মিনের যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি সেদিন সেই হোটেলের সামনেই ছিলাম। সে করে যখন মিনকে নিয়ে যাওয়া হচ্ছিল তখনও সে বেঁচে ছিল। আমি তাড়াতাড়ি করে সেই অ্যাম্বুলেন্সের পেছনে যাই, তখন যেয়ে দেখতে পারি বাবা খুব ভয়ে তাড়াতাড়ি করে হসপিটাল থেকে বের হয়ে যাচ্ছে এবং এরপরে ডাক্তাররা বলেন মিন মৃত্যুবরণ করেছে, অর্থাৎ তার বাবা মিনকে যে হত্যা করেছিল, যা হচ্ছে মার্ডার। এবং ঠিক এই গল্পটুকু শেষে পড়ে মিন টিচার তো একদম পাগল প্রায় হয়ে যায়। সে একদম থমকে যায় এবং তাড়াহুড়ো করে কাঞ্চকে ফোন দেয়। ফোন দিয়ে বলে, কাঞ্চ, তুমি এই গল্পের এখানে লিখবা যে তুমি দেখেছো সুনহো হসপিটালে ঢুকে মিনকে হত্যা করেছে শ্বাসরোধ করে। তখন কাঞ্চ মুন টিচারকে শান্ত করার অনেক চেষ্টা করে, কিন্তু মুন টিচার শান্ত হচ্ছিলেন না। কাঞ্চ তখন মুন টিচারকে বলে, স্যার, আপনি যদি এগুলো করেন তাহলে তা আইনের চোখে আর কোনো দাম থাকবে না। অন্যদিকে মিথ্যা বানোয়াট গল্প বানানোর জন্য আপনার নিজেরই জেল হয়ে যেতে পারে। মুন টিচার তো প্রতিশোধের আগুনে জ্বলছিলেন, আর সে প্রতিশোধ নেওয়ার জন্য এতটাই বেশি ডেসপারেট হয়ে গিয়েছিল যে সে যে কোনো কিছু করতে পারত। তখন কাঞ্চ একটু বুদ্ধি করে বলে, স্যার, আমার গল্পের লেখা সব কপিগুলো এখন আপনার কাছে আসছে, আপনি এই গল্পের শেষ অংশটুকু লিখুন, আপনি নিজেকে এই গল্পের লেখক মনে করুন। এরপরেই তো মুন টিচার পাগলের মতো লেখা শুরু করে। সে অনেক বছর পর কম্পিউটারে বসেছিল গল্প লিখতে। তার হাত এমন ভাবে চলছিল যা আগে অনেক দিন চলে নাই। এরপরে সে তার গল্প লেখা শেষ করে। গল্প লিখতে লিখতে রাত কখন পার হয়ে যায় সে টেরই পায় না। ঠিক এই সময় কাঞ্চ তাকে ফোন দিয়ে অনেক বেশি বকাঝকা করতে থাকে। সে বলে, স্যার, আমি আপনাকে 16টা মিস কল দিয়েছি, কিন্তু আপনি ফোন ধরছিলেন না। ইয়ন আমাকে ফোন দিয়ে ভয়েস মেসেজ দিয়ে জানায় যে তার বাবা তাদেরকে অনেক বেশি মারধর করছে এবং তাদের পুরো পরিবারকে মেরে ফেলতে চাচ্ছে, তাদের বাসায় আগুন ধরিয়ে দিবে। এবং লাস্টের ভয়েস মেসেজে লাস্টে শোনা যায় যে ইয়ন অনেক বেশি কান্নাকাটি করছে এবং বাঁচার জন্য আকুতি মিনতি করছে।
এই কথাগুলো শুনে তো মন টিচার এক মুহূর্ত আর লেট করে না। সে তার গাড়ি নিয়ে দ্রুত অন্যের বাসার দিকে ছুটতে থাকে এবং সে রাস্তায় ফায়ার সার্ভিসকে ফোন দিয়ে দেয়। সে এই সময় এত জোরে গাড়ি চালাচ্ছিল যে তার পেছনে পুলিশ লেগে যায়। গাড়ি দেখে এই মন টিচার ভাবতে থাকে, যাক ভালোই হয়েছে, পুলিশ এবং ফায়ার ব্রিগেড একসাথে নিয়ে ওনার বাসায় যাব। এই মুহূর্তে সে ওদের বাসার সামনে পৌঁছে যায় এবং সে তাড়াতাড়ি করে ওদের বাসার গেটের সামনে যেতে থাকে। কিন্তু বাসার সামনে যে সে দেখতে পারে কোনো ধরনের কোনো আগুন লাগেনি। এরপর সে দেখতে পায় সিয়ন এবং তার মা ওন দুজনেই ঠিক আছে, কোথাও কোনো আগুন লাগেনি এবং তারাও সুস্থ আছে। কিন্তু ওন মুন টিচারের এই বেহাল দশা দেখে তার উপর খুব দয়া এবং করুণার চোখে তাকাতে থাকে। আসলে মুন টিচার তখন বুঝতে পারছিল না কাঞ্চ কেন এরকম করলো তার সাথে। সে তাড়াতাড়ি গাড়ি নিয়ে বাসায় চলে আসে এবং এ বিষয়ে ভাবতে থাকে। চিন্তা ভারাক্রান্ত হৃদয় নিয়ে বাড়িতে ঢুকে দেখে তার স্ত্রী হিয়ন তার জামা কাপড় গুছিয়ে বাড়ি থেকে চলে যাওয়ার চিন্তা ভাবনা করছে। সে মুন টিচারের বাড়ি আসার জন্য শুধুমাত্র অপেক্ষা করছিল। মুন টিচারের স্ত্রী তাকে জানায় যে সে এতদিন ধরে কাঞ্জের সাথে তাকে ধোকা দিয়ে আসছিল, অর্থাৎ তাদের অবৈধ সম্পর্ক ছিল। আসলে হিয়ন কাঞ্জকে ভালোবাসতো এবং এই সময় যখন মুন টিচার তার স্ত্রীকে একটু সময় দিত না, তখন এই একাকিত্বের সুযোগ নিয়ে কাঞ্জ হিয়নের অনেক বেশি কাছাকাছি চলে এসেছিল। আসলে মুন টিচার তার স্ত্রীকে সময় দিত না, আর এরই সুযোগ কাঞ্চ নিয়েছিল। ঠিক তখনই পার্ট টিচার মুন টিচারকে ফোন দিয়ে বলে, স্যার আপনি এটা কি করেছেন? কাঞ্চ কলেজের ইন্টারনেটের পাতায় অনেক বড় একটি লেখা পোস্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে আপনি নাকি তাকে বলেছেন ফেমাস লেখক সুনহোর বিরুদ্ধে চুরির মামলা করতে। আপনি নাকি এগুলো তাকে ডিফেম করার জন্য করেছেন। এরপরে কান যখন এইটা করতে রাজি হয়নি, আপনি তাকে লোভ দেখিয়েছেন এবং চুরি করে আমার কম্পিউটার থেকে সেই প্রশ্নগুলো তাকে দিয়েছেন। সেকেন্ডের মধ্যে মুন টিচারের এই চুরির খবর সব জায়গায় ছড়িয়ে যায়। সব নিউজ চ্যানেলগুলোতে এই বিষয়ে রিপোর্ট করা হয়। এরপর দিন মুন টিচার যখন কলেজে যায়, সবাই তাকে বেশি ঘৃণার চোখে দেখছিল। সবাই বলা বলি করছিল যে এই মানুষটা শুধু একজন খারাপ লেখক বা ব্যর্থ লেখক এটাই নয়, সে মানুষ হিসেবেও খুব খারাপ। তার ব্যবহারও অনেক বেশি খারাপ। নিজে ভালো গল্প লিখতে পারে না, তাই সুনহোকে বদনাম করার চেষ্টা করছে। এরপরে সে যখন কলেজের প্রিন্সিপালের রুমে যায়, সে শুনতে পারে প্রিন্সিপাল তাকে চাকরি থেকে বহিষ্কার করেছে। একদিকে তার স্ত্রী যেমন তাকে ডিভোর্স দিয়ে চলে গিয়েছে এবং অন্যদিকে তার কলেজ থেকেও তাকে বের করে দিয়েছে। একাকিত্ব তাকে কুরে কুরে খাচ্ছিল। সে কাঞ্চকে অনেক খোঁজার চেষ্টা করেছে। এর মাঝেই কাঞ্চ তাকে একদিন মেসেজ দেয় এবং সে বলে, স্যার আমি আমার গল্পের লাস্ট পৃষ্ঠাটা আপনার কাছে পাঠিয়েছি। টিচার তো তখনই তাড়াহুড়া করে তার কম্পিউটারের সামনে বসে যায় লেখাটা পড়তে। সেই আসল কারণ যেই কারণে মুন টিচারের জীবনটা ধ্বংস হয়ে গিয়েছে। গল্পটা শুরু হয় আজ থেকে 12 বছর আগে, যখন হিয়ন তাকে গল্প লেখার জন্য তাকে একটি অনাথ আশ্রমে নিয়ে যায়, কারণ সে কোনো নতুন গল্প লিখতে পারছিল না এবং সে খুবই বেশি ডিপ্রেশনে ভুগছিল। আসলে হিয়ন সেখানে বাচ্চাদের মনের ডাক্তার হিসেবে চাকরি করত। আসলে এই অনাথ আশ্রমের অনেকগুলো শাখা ছিল এবং সেই শাখাতে হিয়ন কাউন্সিলিং এর জন্য প্রায়ই যেত। হিয়ন ভেবেছিল অনাথ বাচ্চাদের দেখলেই মুন টিচারের মাথায় কোনো ধরনের নতুন বুদ্ধি আসতে পারে গল্প লেখার। সেই সময় মুন টিচার একটি চুপচাপ ছেলেকে দেখতে পায় এবং মুন টিচার তার সাথে আদর করে কথা বলার চেষ্টা করে এবং সেই সময় জানতে পারে তার বাবা মা দুজনই মারা গিয়েছে। ছোট বাচ্চাটি এই প্রথম কারোর সাথে কথা বলেছিল আশ্রমে আসার পর থেকে। আসলে সে কোনো রকম কথা বলতো না, সে মুন টিচারের সাথেই প্রথমবার কথা বলেছিল। আসলে ছেলেটি মুন টিচারকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিল এবং তাকে বাবার মতো মনে করত। কিন্তু হিয়নের কাজ শেষ হয়ে যাওয়ার পর যখন তাদের চলে যাওয়ার সময় আসে, সেই ছোট ছেলেটি হিয়নের পিছে দৌড়ে যায় এবং বলে, আচ্ছা ম্যাম ওই আঙ্কেল কি আবার আসবে? তখন হিয়ন তাকে তাদের বাড়ির ঠিকানাটা দিয়ে যায় এবং বলে, আচ্ছা সোনা, আমাদের এখানকার কাজ তো শেষ হয়ে গিয়েছে, যদি তুমি বড় হয়ে পারো আমাদের বাসায় এসো। আশ্রম থেকে হিয়ন বের হয়ে মুন টিচারকে জানায়, জানো এই ছেলেটি তোমার কথা জিজ্ঞাসা করছিল, সে তোমাকে অনেক বেশি পছন্দ করেছে। কিন্তু এই কথা শোনার পর এই নিষ্ঠুর মুন টিচার তো তাকে অনেক বেশি বকতে থাকে। সে তার স্ত্রীকে বলে, তুমি কেন আমাদের বাড়ির ঠিকানা তাকে দিয়ে এসেছো? সে এখন যখন তখন আমাদের এসে বিরক্ত করতে থাকবে। এবং মুন টিচার হিয়নকে আরো জানায় যে আমার ওর প্রতি কোনো ভালোবাসা দয়া মায়া নেই।
আমি তো শুধু ওর কাছ থেকে ওর বাবা মা মারা যাওয়ার গল্পটা শুনছিলাম, যাতে সেখান থেকে ইন্সপায়ার হয়ে নতুন একটি গল্প লিখতে পারি। কিন্তু গল্পের প্লটটা অনেক বেশি সস্তা এবং সাদামাটা ছিল। আসলে অনাথ বাচ্চাদের বাবা মা তো প্রায়ই এরকম ভাবেই মারা যায় এবং এতে কোনো কিছু ইন্টারেস্টিং নেই। এই কথা শুনে তো হিয়ন একদম স্তব্ধ হয়ে যায় এবং সে কি বলবে বুঝতে পারে না। কিন্তু দরজার আড়াল থেকে ছোট্ট ছেলেটি তার এই কথা শুনতে পারে। সে এই কথা শুনে খুব বেশি কষ্ট পায়, কারণ তার জীবনের সবচেয়ে বেশি কষ্টের বিষয় নিয়ে কেউ গল্প লিখতে এসেছিল এবং এই কথা বলছিল। আসলে মুন টিচারের কথাগুলো তার হৃদয়কে একদম চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। আর আমরা তো এখন ইতিমধ্যে বুঝে গেছি এই ছোট্ট বাচ্চাটি ছিল আমাদের বর্তমানের কাঞ্জ। আসলে কাঞ্জ সেদিনই নিজের কাছে প্রতিজ্ঞা করেছিল সে এই নিষ্ঠুর মুন টিচারের কাছ থেকে প্রতিশোধ নেবে, কে বুঝিয়ে ছাড়বে তার জীবনটা একটি সস্তা গল্প নয়। এবং 12 বছর পর সে প্রতিশোধ নিল এবং এখানে 100% সফল হলো। সে এমন প্রতিশোধই নিল যেখানে মুন টিচার তার স্ত্রী, সম্মান, চাকরি সবকিছু হারিয়ে রাস্তায় বসে পড়লো। গল্পটা পড়ার পর মুন টিচার একদম ফুপিয়ে ফুপিয়ে মেঝেতে বসে কাঁদতে থাকে। সে অনুতাপ করতে থাকে এবং সে নিজের ভুল বুঝতে পারে। অনেক দিন কেটে যায়, দেখা যাচ্ছে মুন টিচার একটি ভাঙাচোরা শপে কাজ করে। খুবই সামান্য বেতনে তার কোনোভাবে খেয়ে পড়ে একটু কেটে যায়। একদিন সে দোকানে কাজ করছিল, এই সময় একটি চেনা পরিচিত কণ্ঠ তার সামনে ভেসে আসে। টিচার খেয়াল করতে পারে না, মানুষটি মুচকি এসে বলে, স্যার, আমাদের সেই পুরাতন গল্প লেখার ক্লাসটা কি আবার একটু শুরু করা যায়? আমার মাথায় নতুন একটি গল্প এসেছে। সে উপরে তাকিয়ে দেখতে পায় এটা আর কেউ নয়, এটা হলো কাঞ্জ। কানকে দেখে মুন টিচারের হৃদয়টা তো একদম ভয় কুঁকড়ে ওঠে। তার মুখটা একেবারে ফ্যাকাশে ছিল। কাঞ্জের মুখে একটা অন্য ধরনের হাসি ছিল। তাকে দেখে মনে হচ্ছিল তার এত কিছুর পরেও মুন টিচারের কাছ থেকে প্রতিশোধ নেওয়া হয়নি। এখন মনে হচ্ছে মুন টিচারের জীবনটা নিতে সে আবার ফিরে এসেছে। সত্যি কথা বলতে এই ড্রামার প্রতিটা পর্ব দেখার সময় আমি মনে করেছিলাম হয়তো বা আসল রহস্য অন্য কিছু হবে। আমি আসলে ভেবেছিলাম ইউনেরই হয়তো কাজের মেয়ে মিনের সাথে খারাপ কোনো সম্পর্ক আছে এবং ড্রামার এন্ডিংটা যে এইভাবে হবে এবং সবকিছুর মোড় যে এইভাবে ঘুরিয়ে দিবে আমি কোনো সময় ভাবিনি। এই ড্রামাটা তোমাদের কাছে কেমন লাগলো তা জানাতে একদমই ভুলবে না। আবার দেখা হবে নতুন একটি কোরিয়ান ড্রামা নিয়ে। দিন অবধি সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।